পশ্চিমবঙ্গ সিলেবাসে ক্লাস 12-এর টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর ছেলেমেয়েরা অপেক্ষা করে থাকে কবে এবিটিএ টেস্ট পেপার বেরোবে, আর সেখান থেকে পেজ ধরে ধরে প্র্যাকটিস করার যথেষ্ট সুযোগ তারা পায়। তো আমরা ইংরেজি বিষয়ে এবিটিএ টেস্ট পেপার 2022-23 এখান থেকে একটা পেজ আজকে আলোচনা করব। পুরো পেজটাই আলোচনা হবে, এমসিকিউ, এসএকিউ, লং কোশ্চেন, গ্রামার, রাইটিং স্কিল, এমনকি আনসিন, পুরোটাই আমরা আলোচনা করব। এবিটিএ টেস্ট পেপারে প্রথম যে ইংরেজি পেজটা আছে, পেজ নাম্বার 25, সেই পেজটা ধরে আজকে আমরা আলোচনা করে নেব। একের দাগে এখানে প্রোজ থেকে এমসিকিউ দেওয়া আছে। একের দাগে, দ্য থট অফ লাফটার মেড দ্য ন্যারেটর। অ্যাকচুয়ালি হাসির ভাবনা লেখকে কেমন করে তুলো। উত্তর অপশান দেওয়া আছে হ্যাপি, স্যাড, লোনলি, গ্ল্যাড। এখানে আমরা উত্তরে বলবো সি অপশানটা হবে লোনলি। দুইয়ের দাগে কোশ্চেন হচ্ছে কালাম বিলং টু। কালাম কোন সম্প্রদায় বা কোন পরিবারের অন্তর্গত। এখানে অপশান দেওয়া আছে অ্যান আপার ক্লাস ফ্যামিলি, মানে উচ্চ বিত্ত একটা পরিবার, একটা রিচ ফ্যামিলি, পুয়ার ফ্যামিলি আর মিডল ক্লাস ফ্যামিলি। উত্তর হবে অপশান ডি, এ মিডল ক্লাস ফ্যামিলি। তিনের দাগে কোশ্চেন হচ্ছে অ্যাট দ্য টাইম অফ পার্টিং, মানে চলে যাওয়ার সময় মিসেস জোন্স গেভ রজার। মিসেস জোন্স রজারকে কী দিয়েছিল? অপশান হচ্ছে $10, 10 সেন্ট, এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, নাকি 8 সেন্ট। উত্তর হবে $10, $10 দিয়েছিল, অপশান নাম্বার এ। কেন দিয়েছিল? প্রসঙ্গ তোমাদের মনে আছে, রজার একটা ব্লু সুয়েড শুজ এক জোড়া কিনতে চেয়েছিল, মিসেস জোন্স ওই জন্য তাকে $10 দিয়েছিল। চারের দাগে কোশ্চেন দিচ্ছে দ্য জার রিপিটেড দ্য কোশ্চেন্স আফটার ডিগিং। রাজা তার কোশ্চেনগুলোকে রিপিট করেছিলেন কটা তলা খোঁড়ার পর? উত্তর হচ্ছে 2 বেডস, 2টো তলা খোঁড়ার পর, অপশান নাম্বার ডি। এবার আমরা বি দাগে যাব। একের বি, এটা হচ্ছে পোয়েম থেকে এমসিকিউ দেওয়া আছে, আমরা আলোচনা করে নেব। বি একের দাগে আর্থ কেভ ইজ ক্রিয়েটেড হোয়েন দ্য ট্রি ইজ, মানে মাটির যে গহ্বর বা গুহা ওটা সৃষ্টি হয় যখন গাছকে কী করে নেওয়া হয়। অপশান আছে চপড, আপরুটেড, প্ল্যান্টেড আর টাইড। উত্তর হবে আপরুটেড, মানে অপশান নাম্বার বি। যখন মূলকে উপড়ে নেওয়া হয় তখনই মাটিতে একটা গর্তের সৃষ্টি হয়, তাকে আমরা আর্থ কেভ বলি। দুইয়ের দাগে দ্য হলোজ ইন দ্য পোয়েম মিনস। এই কবিতাতে হলোজ যেটা বলা হয়েছে, সে হলোজ বলতে কী বোঝানো হয়েছে? অপশান আছে দ্য ভ্যালি, দ্য স্ট্রিম, দ্য উন্ডস অফ দ্য বুলেট, দ্য পাথ হোলস অন দ্য গ্রাউন্ড। উত্তর হবে ভ্যালি, উপত্যকাকেই বলা হয়েছে, অপশান নাম্বার এ। তিনের দাগে আছে দ্য পোয়েট অফ দ্য সনেট 18, সনেট নাম্বার 18 যে কবি সাজেস্ট দ্যাট, তিনি বলছেন যে ডেথ হ্যাজ নো কন্ট্রোল ওভার, মৃত্যুর কোনো নিয়ন্ত্রণ নেই কার উপরে, মানে মৃত্যু কাকে মারতে পারে না। উত্তর হচ্ছে পোয়েট্রি, কবিতাকে মৃত্যু কখনই মারতে পারবে না। কবি মারা যাওয়ার পরেও কয়েক শত বছর পরেও কবিতা বেঁচে থাকবে, তাই অপশান নাম্বার সি, দ্য পোয়েট্রি। চার দাগে এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ, একটা আওয়াজ ছুটে বেড়াবে এক ঝোপ থেকে অন্য ঝোপে। এখানে ভয়েস রেফার্স টু, এখানে ভয়েস বলতে কার ভয়েসের কথা বলা হচ্ছে? উত্তর হচ্ছে দ্য ভয়েস অফ দ্য গ্রাস অফার, ঘাস ফড়িংয়ের ভয়েসের কথা বলা হচ্ছে, অপশান নাম্বার সি। এবার সি দাগে আমরা যাব। সি দাগে দিয়েছে প্রপোজাল নাটক থেকে এমসিকিউ। সি একের দাগে নাটালিয়া ইজ ইন হার। নাটালিয়া তার বয়সটা কত? উত্তর হচ্ছে 25 বছর বয়স, আমরা সবাই জানি, তো আমরা অপশান নাম্বার এতে যাব, মিড 20s। তারপরে দুয়ের দাগে কোশ্চেন দিয়েছে অ্যান ওভারশট ডগ অলওয়েজ মিনস হি ইজ এ। একটা ওভারশট কুকুর মানে সে কুকুরটা সর্বদাই হচ্ছে ব্যাড হান্টার। উত্তর এটা পেজ নাম্বার 26-এ থাকবে। একটা ওভারশট কুকুর মানে সে সর্বদাই কেমন? উত্তর অপশান নাম্বার সি, ব্যাড হান্টার। তিনের দাগে দিচ্ছে লোমব হোপড টু গো ফর শুটিং। লোমব আশা করেছিল সে শুটিং করতে যাবে, মানে পশু শিকারে বেরোবে। কখন? না ফসল তোলার পরে, অপশান নাম্বার ডি, আফটার দ্য হারভেস্ট। চার দাগে কোশ্চেন দিয়ে চুবুকভ অ্যাকিউজেস লোমবস ফাদার টু বি। চুবুকভ অভিযোগ করেছিল লোমবের বাবা। লোমবের বাবা কেমন? লোমবের দাদুকে সে মাতাল বলেছিল আর লোমবের বাবাকে সে জুয়াড়ি বলেছিল, তাই এখানে উত্তর হবে গ্যাম্বলার, অপশান নাম্বার এ, গ্যাম্বলার মানে জুয়াড়ি। এবার আমরা দুইয়ের দাগে যাব। এখানে প্রোজ থেকে এস এ কিউগুলো দেওয়া আছে। দুইয়ের এ একের দাগে হোয়াই ডিড দ্য ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ। লোকটা কেন রিভেঞ্জ নিতে চাইছিল, প্রতিশোধ নিতে চাইছিল? লোকটা বলতেছে দাড়িওয়ালা লোকটা, কার এগেনস্টে? রাজার এগেনস্টে। কেন প্রতিশোধ নিতে চাইছিল? উত্তর আমরা লিখব দ্য ম্যান ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ বিকজ দ্য জার কিল্ড হিজ ব্রাদার অ্যান্ড স্ন্যাচড হিজ প্রপার্টি। লোকটা কেন প্রতিশোধ নিতে চাইছিল? কারণ রাজা তার ভাইকে মেরেছেন এবং তার সম্পত্তি কেড়ে নিয়েছেন। দুইয়ের দাগে হোয়াট ডিড দ্য জার প্রোক্লেম থ্রু আউট দ্য কিংডম। রাজা গোটা রাজ্য জুড়ে কী ঘোষণা করেছিলেন? আমরা জানি রাজা গোটা রাজ্য জুড়ে ঘোষণা করেছিলেন যদি কেউ তার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেয় তিনি তাকে বিশাল বড় একটা পুরস্কার দেবেন। তাহলে দ্য জার প্রোক্লেমড থ্রু আউট দ্য কিংডম টু গিভ এ গ্রেট রিওয়ার্ড ফর এ পারসন হু উইল বি এবল টু গিভ দ্য অ্যান্সার্স অফ হিজ কোশ্চেন্স। তিনের দাগে হোয়াই ডিড মিসেস লুয়েলা বেটস গিভ দ্য বয় $10। মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স কেন ছেলেটাকে অর্থাৎ রজারকে $10 দিয়েছিলেন কেন? উত্তর হচ্ছে তার ব্লু সুয়েড শুজ কেনার জন্য। তাই আমরা অ্যান্সারে লিখব মিসেস লুয়েলা বেটস
গেভ দ্য বয় $10 টু বাই এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ। 2-4 দাগে হোয়াট ওয়ার দেয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন। ওই মিসেস জোনসের রুমের মধ্যে পর্দার পেছনে কী ছিল? আমরা জানি ওখানে একটা গ্যাস প্লেট ছিল আর একটা আইস বক্স ছিল। তো আমরা উত্তর লিখব দেয়ার ওয়ার এ গ্যাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স বিহাইন্ড দ্য স্ক্রিন। 5 দাগে দিয়েছে হোয়াট কোয়ালিটিজ ডিড কালামস ফাদার পজেস। কালামের বাবার মধ্যে কী কী কোয়ালিটি ছিল? না আমরা জানি কালামের বাবার কাছে প্রচুর টাকা পয়সা ছিল না, প্রচুর পুঁথিগত জ্ঞান বা বিদ্যা ছিল না, কিন্তু ওনার কাছে প্রচুর পরিমাণে ইননেট উইজডম ছিল আর ট্রু জেনারোসিটি ছিল। তো আমরা উত্তরে লিখব কালামস ফাদার পজেসড গ্রেট ইননেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট। 6 দাগে হাউ ডিড কালামস ফাদার ব্রিং দ্য কোকোনাটস ফ্রম দ্য গ্রোভ। নারকেল বাগান থেকে নারকেল নিয়ে কালামের বাবা ফিরতেন, কিন্তু কিভাবে ফিরতেন? না আমরা জানি তিনি প্রায় 1 ডজন নারকেল নিয়ে ফিরতেন কাঁধের উপর আড়াআড়িভাবে ঝুলিয়ে নিয়ে। কালামস ফাদার ক্যারিড দ্য কোকোনাটস হ্যাঙ্গিং ফ্রম হিজ শোল্ডার ফ্রম দ্য গ্রোভ। তারপর 7 দাগে হচ্ছে হোয়াট ইনস্ট্রাকশনস ডিড দ্য গার্ল রিসিভ ফ্রম হার প্যারেন্টস। কোন কোন নির্দেশ মেয়েটা পেয়েছিল তার বাবা মার কাছ থেকে? না মেয়েটার বাবা মা মেয়েটাকে নির্দেশ দিচ্ছিলেন জিনিসপত্র কোথায় রাখতে হবে, জানলার বাইরে কখন হাত ফাত বার করা যাবে না, এবং কী করে অচেনা লোকের সঙ্গে কথা বলাটাকে এড়িয়ে যাওয়া যায়। তাহলে আমরা লিখব দ্য গার্ল গট দ্য ইনস্ট্রাকশনস ফ্রম হার প্যারেন্টস হোয়ার টু কিপ হার থিংস, হোয়েন নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু দ্য স্ট্রেঞ্জার্স। এবার 8 দাগে কোথায় যে হাউ ডিড দ্য ন্যারেটর নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স। বক্তা কী করে জানতে পেরেছিলেন যে মেয়েটা পায়ে চটি পরেছে? না ওই চটিটা তার গোড়ালির সঙ্গে লেগে আওয়াজ করছিল, এখান থেকে জানা গেছিল যে সে চটি পরেছে। আমরা উত্তর লিখব দ্য ন্যারেটর নিউ দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। 2 বি দাগে যাব, এখানে পোয়েম থেকে SAQ দেওয়া আছে। 1 দাগে হোয়ার উইল দ্য গ্রিন টুইগস রাইজ ফ্রম। সেই গ্রিন টুইগসগুলো সবুজ যে ছোটো ছোটো ডালাপালাগুলো সেগুলো গজায় থেকে না ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, মানে মাটির কাছাকাছি মূলের যে অংশটা বসে আছে ওখান থেকে। আমরা উত্তরে লিখব গ্রিন টুইগস উইল রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড। 2 দাগে হোয়াট ডাজ দ্য ফ্রেজ আর্থ কেভ রেফার টু। আর্থ কেভ বলতে কী বোঝানো হয়েছে? অ্যাকচুয়ালি যখন মূলকে উপড়ে ফেলা হয় মাটিতে একটা গর্তের সৃষ্টি হয় তাকে আর্থ কেভ বলে। আমরা উত্তরে লিখব হোয়েন দ্য রুট ইজ পুলড আউট এ গ্যাপিং হোল ইজ ক্রিয়েটেড অন দ্য সার্ফেস অফ দ্য আর্থ, দিস ইজ কল্ড আর্থ কেভ। 3 দাগে হোয়াট ডু দ্য হামিং ইনসেক্টস ডিনোট। এখানে গুনগুন করা পতঙ্গ কী নির্দেশ করে? না গুনগুন করা পতঙ্গ অ্যাকচুয়ালি ওই উপত্যকাতে একমাত্র সাউন্ড ছিল, গোটা উপত্যকাটা সাইলেন্ট ছিল, একমাত্র সাউন্ড ছিল সে হামিং ইনসেক্ট, যে সাউন্ড সৈন্যটার বিশ্রামকে ডিস্টার্ব করতে পারছিল না। তাহলে আমরা এখানে অ্যান্সারে লিখব দ্য হামিং ইনসেক্টস ডিনোট দ্য অনলি সাউন্ড ইন দ্য বিউটিফুল ভ্যালি। 4 দাগে দিয়েছে হোয়াট ইজ দ্য স্মাইল অফ দ্য ডেড সোলজার কম্পেয়ার টু। ওই মৃত সৈন্যটার যে হাসিটা তাকে তুলনা করা হয়েছে কার সঙ্গে? দ্য স্মাইল অফ দ্য ডেড সোলজার ইজ কম্পেয়ার টু অ্যান ইনফ্যান্টস স্মাইল। ওই মৃত সৈন্যের হাসিটাকে তুলনা করা হয়েছে একটা সদ্যজাত শিশুর হাসির সঙ্গে। 5 দাগে হোয়াট শেক্স দ্য ডার্লিং বার্ডস অফ মে মাসে সুন্দর ফুলগুলোকে ঝরিয়ে দেয় কে? উত্তর হচ্ছে রাফ উইন্ডস, রুক্ষ ঝড়ো বাতাস। আমরা অ্যান্সার লিখব রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। 6 দাগে হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ডিমড। সূর্যের যে উজ্জ্বল সোনালি রং সেটা মৃদু হয়ে যায় কিভাবে? না মেঘের দ্বারা ঢাকা পড়ে। আমরা অ্যান্সার লিখব দ্য গোল্ড কমপ্লেক্সন ইজ ডিমড বাই দ্য ক্লাউডস। 7 দাগে দিচ্ছে হোয়ার ডাজ দ্য গ্রাসহপার টেক রেস্ট। গ্রাসহপার বিশ্রাম নেয় কোথায়? না কিছু মনোরম আগাছার তলায়। আমরা অ্যান্সার লিখব দ্য গ্রাসহপার টেক্স রেস্ট বিনিথ সাম প্লেজেন্ট উইড। 8 দাগে হু ইজ হাফ লস্ট ইন ড্রাউজিনেস ইন দ্য পোয়েট্রি অফ আর্থ। তো ওই অর্ধঘুমন্ত লোকটা তন্দ্রাচ্ছন্ন সেই লোকটা কে? না অ্যাকচুয়ালি শীতের সন্ধ্যায় তুষারপাত নিয়ে আসে নীরবতা, আর যে লোকটা ঘরের ভিতরে ইনডোরে আবদ্ধ হয়ে গেছে সেই লোকটা হচ্ছে অর্ধঘুমন্ত এবং তন্দ্রাচ্ছন্ন। তাহলে আমরা লিখব ফ্রস্ট ব্রিংস সাইলেন্স ইন দ্য উইন্টার ইভিনিং অ্যান্ড দ্য ম্যান হু ইজ ইনডোর ফর দিস ইজ হাফ লস্ট ইন ড্রাউজিনেস। এবার আমরা 3 দাগে যাব। 3 দাগে এবার লং কোশ্চেনে চলে যাব। লং কোশ্চেন মধ্যে এখানে 3 দাগে প্রথমে দিয়েছে প্রোজ থেকে লং কোশ্চেন, 4খানা কোশ্চেন আছে, পরীক্ষাতে আমাদের 2টো করতে হয়, আমরা 4খানাই আলোচনা করব। 3 এ দাগে কোশ্চেন আগে নাম্বারটা দেখে নেব। নাম্বার আছে 1 + 2 + 2, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা হবে অ্যাকচুয়ালি 2 + 2 + 2, মানে 6 নম্বরের লং কোশ্চেন। আর এরকমভাবে ভেঙে ভেঙে কোশ্চেন দিয়েছে, মানে এখানে স্কোরিং কোশ্চেন হবে, আমরা 6-এর মধ্যে 6 তুলতে পারবো। তাই দেখে নিই কোশ্চেনটা কী আছে। 3 এ দাগে আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহরা। আচ্ছা আপনি কি পুরো দেহরাদুন পর্যন্ত যাবেন? হু আস্ক দিস কোশ্চেন অ্যান্ড টু হুম। এই প্রশ্ন কে করছেন এবং কাকে প্রশ্ন করছেন? উত্তর হচ্ছে এই প্রশ্ন করছেন ওই লেখক ন্যারেটর রাস্কিন বন্ড। কাকে প্রশ্ন করছেন? ওই অন্ধ মেয়েটাকে। আমরা লিখব দ্য ব্লাইন্ড ন্যারেটর রাস্কিন বন্ড আস্কড দিস কোশ্চেন টু দ্য ব্লাইন্ড গার্ল।
তারপরে পার্টে কোশ্চেন যে হাউ ডিড দ্য পার্সন স্পোকেন টু রিয়াক্ট টু দিস। এই পার্সন স্পোকেন টু মানে হচ্ছে শ্রোতা, মানে যে লোকটা শুনলো। এখানে পার্সন স্পোকেন টু বলতে ওই মেয়েটা এটা শুনে কীরকম রিয়াকশান দিল। না এখানে লেখকের এই প্রশ্ন শুনে লেখক এই প্রশ্ন করলেন কেন, যাতে মেয়েটা কনভারসেশন শুরু করে, কথাবার্তা শুরু করে। কিন্তু এই প্রশ্নটা শুনে মেয়েটা চমকে উঠেছিল এবং সে একটা এক্সক্লামেশন সাউন্ড করেছিল এবং বলল যে সে জানতো এখানে আর কেউ নেই। তার আমরা লিখব দ্য গার্ল ওয়াজ স্টার্টলড উইথ দিস ভয়েস, she gave a little exclamation and said that she knew she was alone in the compartment. তো হোয়াট ওয়াজ দ্য রিপ্লাই টু দিস কোশ্চেন, এর উত্তরে রিপ্লাই কী দিল, মানে অ্যাকচুয়ালি কোশ্চেনটা কী ছিল যে আপনি কি পুরো দেরাদুন যাবেন কি না। এর উত্তরে মেয়েটা তখন কী রিপ্লাই দিল, তখন মেয়েটা বলে না সে দেরাদুন যাবে না, সে সাহারানপুরে নেমে যাবে, তার কাকিমা সেখানে তার সঙ্গে দেখা করবে। তো আমরা লাস্ট পার্টের উত্তরে লিখবো দ্য গার্ল সেড দ্যাট শি ওয়াজ নট গোয়িং টু দেহরা, অ্যাকচুয়ালি শি ওয়াজ গেটিং অফ অ্যাট সাহারানপুর বিকজ হার আন্ট ওয়াজ মিটিং হার দেয়ার। কত সহজে আমরা 6-এর মধ্যে 6 তুলতে পারলাম। এবার 3-এর বিদ আগে আলোচনা করে নেবো। এখানে আগে আমরা নাম্বারটা দেখে নেবো 1 + 2 + 1 + 2, মানে এটাও অত্যন্ত স্কোরিং কোশ্চেন, 6-এর মধ্যে 6 তোলা যাবে। লাইনটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য 2 men। আমার একটা বাচ্চাকালে অন্যতম স্মৃতি হচ্ছে এই দুটো মানুষের কথা। হু ইজ দ্য স্পিকার, এখানে বক্তাটাকে, উত্তর হচ্ছে এপিজে আব্দুল কালাম ইজ দ্য স্পিকার। তারপরে হচ্ছে হু ওয়ার দ্য 2 men রিফার টু হিয়ার, এখানে দুটো মানুষ কার কার কথা বলা হচ্ছে। এখানে দুটো মানুষ বলতে তার বাবা জৈনুল আবদিনের কথা বলা হয়েছে এবং সেই পক্ষী লক্ষ্মণ শাস্ত্রীর কথা বলা হয়েছে। তাহলে আমরা উত্তরে লিখব দ্য 2 men রিফার টু হিয়ার আর জৈনুল আবদিন অ্যান্ড পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। হোয়াট ওয়াজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য 2 men, এই দুটো মানুষের মধ্যে সম্পর্কটা কী ছিল, না এনারা দুজন ছিলেন পরস্পরে খুব ক্লোজ বন্ধু। তাহলে দ্য 2 persons ওয়ার ভেরি ক্লোজ ফ্রেন্ডস। তারপরে কোশ্চেন দিচ্ছে হোয়াট ডিড দ্য স্পিকার রিমেম্বার অ্যাবাউট দেম, বক্তা তাদের সম্পর্কে কীটা মনে করছেন। বক্তা বলতে কি কালাম এই দুটো লোক সম্পর্কে কী মনে করছেন, না কালাম মনে করতে পারছেন এই দুটো লোক দুটো আলাদা ধর্মের প্রতিনিধি, কিন্তু এনারা এক জায়গায় বসে ধর্মীয় বিষয়ে আলোচনা করতেন এবং ধর্মীয় পোশাকে থাকতেন। কালাম রিমেম্বার দ্যাট দিজ 2 men ইজ ইন দ্য ট্র্যাডিশনাল অ্যাটায়ার স্যাট টুগেদার অ্যান্ড ডিসকাসড স্পিরিচুয়াল ম্যাটার্স। এবার আমরা 3-এর সি দাগে যাব। এর নাম্বারটাও দিয়েছে 1 + 1 + 2 + 2, মানে এটাও অত্যন্ত স্কোরিং কোশ্চেন। এখানেও 6-এর মধ্যে 6 তোলা যাবে খুব সহজে। আমরা আলোচনা করে নেব দ্য ওমেন ডিড নট আস্ক দ্য বয় এনিথিং অ্যাবাউট হোয়ার হি লিভড, ওই মহিলা কিন্তু ছেলেটাকে একটাও কোনো প্রশ্ন করেননি ছেলেটা কোথায় বাস করে। তো হু ইজ দ্য ওমেন, এখানে ওমেনটাকে আমরা লিখব দ্য ওমেন ইজ মিসেস জোন্স বা মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বয় রিফার টু ইন দ্য লাইন, এই বাক্যে যে ছেলেটার কথা বলা হচ্ছে সেই ছেলেটার নামটা কি, আমরা লিখব দ্য নেম অফ দ্য বয় ওয়াজ রজার। তার সঙ্গে কোশ্চেন দিচ্ছে হোয়াই ডিড নট দ্য ওমেন আস্ক দ্য বয়, মহিলা ছেলেটাকে কোনো কিছু প্রশ্ন জিজ্ঞেস করেনি কেন, না অ্যাকচুয়ালি রজার একটু আগে বলে দিয়েছিল তার বাড়িতে কেউ নেই। অ্যাকচুয়ালি রজার সেড দ্যাট হি হ্যাড নোবডি অ্যাট হোম, সো রজার ওয়াজ লাইক অ্যান অরফান, আর রজার ছিল একদম অনেকটা অনাথ বাচ্চার মতো। সো এনিথিং আস্কিং টু হিম পার্সোনাল ইজ টু এম্বারাস হিম, অ্যাকচুয়ালি এরকমভাবে তার ব্যক্তিগত কোনো প্রশ্ন তাকে জিজ্ঞেস করা মানেই তাকে এম্বারাস করা। সো দ্য ওমেন ডিড নট আস্ক দ্য বয় এনিথিং পার্সোনাল নট টু এম্বারাস হিম, মহিলা তাকে ব্যক্তিগত কোনো প্রশ্ন করেনি তাকে এম্বারাস না করার জন্য, মানে বিব্রত না করার জন্য। হোয়াট ডিড সি সে ইনস্টেড, তার বিনিময়ে মিসেস জন সেটাই কী বলেছিলেন, না যখন রজার এবং মিসেস জন খেতে বসেছিলেন মিসেস জন তাকে বলছিলেন তারা হোটেলে বিউটি শপে কাজের ধরনটা কীরকম, দোকানটা কত রাত অবধি খোলা থাকে, কী করে সমস্ত রকমের মহিলা ওখানে আসা যাওয়া করে, এবং স্প্যানিশ মহিলা থেকে শুরু করে ব্লন্ডেস পর্যন্ত থেকে শুরু করে কম বয়সী মহিলা পর্যন্ত মেয়েরা পর্যন্ত সবাই ওই দোকানে আসতো। তাহলে হোয়াইল ইটিং উইথ রজার মিসেস জন সেড হোয়াট ওয়াজ হার জব লাইক, তার কাজটা কেমন ছিল ইন দ্য হোটেল বিউটি শপ। হাউ লং ওয়াজ দ্য বিউটি শপ ওপেন, এবং কতক্ষণ বিউটি শপটা খোলা থাকতো, অ্যান্ড হাউ অল কাইন্ডস অফ উইমেন কেম ইন অ্যান্ড আউট দেয়ার, এবং কী করে সমস্ত রকমের মহিলা ওখানে আসা যাওয়া করতো। 3-এর ডি দাগে কোশ্চেন দিয়েছে, নাম্বারটা দেখে নেবো 2 + 2 + 2, তারপরে এখানেও অত্যন্ত স্কোরিং কোশ্চেন, আমরা 6-এর মধ্যে 6 তুলতে পারবো। হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার, দাড়িওয়ালা লোকটা রাজার শত্রু হয়েছিল কেন, না দাড়িওয়ালা লোকটা রাজার শত্রু হয়েছিল কারণ রাজা তার ভাইকে মেরেছেন এবং সম্পত্তি কেড়ে নিয়েছেন। দ্য বিয়ার্ডেড ম্যান বিকেম অ্যান এনিমি অফ দ্য জার বিকজ দ্য জার কিল্ড হিজ ব্রাদার অ্যান্ড স্ন্যাচড হিজ প্রপার্টি। তার সঙ্গে পরের 2 নম্বরের কোশ্চেন দিচ্ছে হোয়াট ডিড দ্য ম্যান সুয়ার অ্যান্ড রিজলভ টু ডু, লোকটা কী শপথ করেছিল এবং কী রিজলভ করেছিল। উত্তরে লিখব দ্য ম্যান সোর SWORE, দ্য ম্যান সোর টু টেক রিভেঞ্জ অন দ্য জার অ্যান্ড রিজলভড টু কিল দ্য জার অন হিজ ওয়ে ব্যাক। হোয়াই ডিড হি আস্ক ফরগিভনেস অফ দ্য জার অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিস হিম, সে রাজার কাছে ক্ষমা চেয়েছিল কেন এবং সে রাজাকে কী প্রমিস করেছিল, না অ্যাকচুয়ালি হি কেম টু কিল দ্য জার বাট দ্য জার সেভড হিজ লাইফ, সো হি আন্ডারস্টুড হিজ ওন ফল্ট, সো হি আস্কড ফর ফরগিভনেস টু দ্য জার। অ্যান্ড হোয়াট ডিড হি প্রমিস, না হি প্রমিসড দ্যাট
he would serve the jar as a most faithful servant and he would bid his sons to do the same. মানে সে রাজাকে প্রমিস করেছিল সে রাজার কাছে বিশ্বস্ত চাকর হয়ে কাজ করবে এবং তার ছেলেপুলেকেও সে একই কাজ করতে বলবে। এবার আমরা 4-এর দাগে যাবো। এখানে পোয়েম থেকে লং কোশ্চেন দিয়েছে, এখানেও 4খানা প্রশ্ন পাবে, যে কোনো দুটো করতে হবে, তবে আমরা 4টাই আলোচনা করে নেব। 4-এর এ দাগে ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, এটা গাছকে মারতে অনেক সময় লাগে। হোয়াই ডাজ ইট টেক মাচ টাইম টু কিল এ ট্রি, গাছকে মারতে এত সময় লাগে কেন? না, উত্তর হচ্ছে গাছ এমনি রাতারাতি বড় হয়নি, গাছ বড় হয়েছে মাটির তলা থেকে পুষ্টিরস নিয়ে, তারপরে মাটির উপরিতলকে ভেদ করে অঙ্কুরিত হয়ে মাটির উপরিভাগ থেকে খাদ্যরস নিয়ে সূর্যের আলো বাতাস জল গ্রহণ করে এবং কুষ্ঠরোগীর চামড়ার মতো যে বাকলটা ওখান থেকে সবুজ পাতার জন্ম দিয়ে। এই 5টা স্টেপের মধ্যে দিয়ে গাছ স্লোলি আস্তে আস্তে বড় হয়েছে, তাই গাছকে সহজে মারা যাবে না, মারতে অনেক সময় লাগবে। তা আমরা অ্যান্সারে লিখব এ ট্রি হ্যাজ নট গ্রোন ওভারনাইট, রাতারাতি বড় হয়নি। ইট হ্যাজ গ্রোন স্লোলি বাই কনজিউমিং দ্য আর্থ, by rising out of it and by taking the nutrients from the crust and by absorbing the sunlight, air and water and by sprouting leaves from the bark. So in this way a tree has grown slowly for years, so it takes much time to kill a tree. এবার আমরা কোশ্চেন পেজ নাম্বার 27-এ যাব। হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হাউ ইজ দ্য ট্রি ফাইনালি কিল্ড, কবির মতে অবশ্যই গাছ মরবে কীভাবে? না, গাছকে মারতে গেলে আগে মূলকে তুলতে হবে, মূলকে দড়ি দিয়ে বাঁধতে হবে, পুরোপুরি টানতে হবে, মাটি থেকে বাইরে বার করতে হবে, বাইরে ফেলে দিতে হবে, দিলে সে রোদে পুড়বে, বাতাসে দম বন্ধ হবে, তারপর হার্ডেনিং হবে, ব্রাউনিং হবে, টুইস্টিং হবে, উইদারিং হবে, তবেই গাছটা মরবে। সো অ্যাকর্ডিং টু দ্য পোয়েট এ ট্রি ক্যান নট বি কিল্ড ইজিলি, দ্য রুট ইজ টু বি টাইড অ্যান্ড pulled out entirely from the earth cave, and when the root will come out it will be scorched in the sun, choked in the air, then it will be hardened, browned, twisted and withered, and in this way finally the tree will be killed. এবার আমরা 4-এর বি দাগে যাব। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে কোশ্চেন দিয়েছে, কোশ্চেনের নাম্বার হচ্ছে 2+4। এটা একটু অত্যন্ত স্কোরিং হবে না, তো মোটামুটি স্কোর করা যাবে। এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ, একজন সৈন্য খুবই ইয়াং সৈন্য, সে খোলা মুখ করে হাঁ করে শুয়েছিল। হু ইজ দ্য সোলজার রিফার টু হিয়ার, এখানে কোন সৈন্যের কথা বলা হচ্ছে? এখানে সোলজার বলতে ফ্রেঞ্চ আর্মির ওই সৈন্যটার কথা বলা হচ্ছে, যে সৈন্যরা ফরাসি সৈন্য বাহিনীতে কাজ করছিল এবং সে মৃত পড়েছিল ওই উপত্যকায়। দ্য সোলজার রিফার্স টু এ সার্টেন সোলজার বিলঙ্গিং টু ফ্রেঞ্চ আর্মি। ন্যারেট ইন ওন ওয়ার্ডস হাউ দ্য সোলজার লাইজ ইন দ্য ভ্যালি, ওই উপত্যকায় সৈন্যটা শুয়েছিল কীভাবে, তাই নিজের ভাষায় একটু বিবরণ দিতে বলছে। আমরা জানি সৈন্যটা শুয়েছিল কীভাবে, না সৈন্যটা মুখটা হাঁ করে খোলা রাখা ছিল, তার একটা হাত বুকের উপরে ছিল, তার মাথা ছিল ফার্ন গাছের উপরে, বডি ছিল আন্ডারগ্রোথের উপরে এবং পা ছিল ফুলের উপরে। তো আমরা লিখব দ্য সোলজার লে ওপেন মাউথ ইন দ্য বিউটিফুল ভ্যালি, হি হ্যাড ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট অ্যান্ড হিজ হেড ওয়াজ অন দ্য পিলো মেড অফ ফার্ন অ্যান্ড হি ওয়াজ লাইং অন দ্য আন্ডারগ্রোথ, হিজ লেগস ওয়ার অ্যামং দ্য ফ্লাওয়ার্স, ইন দিস ওয়ে হি ওয়াজ লাইং ইন দ্য বিউটিফুল ভ্যালি ভেরি পিসফুলি। আমরা তারপর 4-এর সি দাগে যাব। এখানে অ্যাকচুয়ালি দিয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের সনেট নাম্বার 18 থেকে লং কোশ্চেন দিয়েছে। মার্কসটা আগে দেখে নেব 1+2+3, এটা কিন্তু স্কোরিং করা যাবে। হোয়াট ডু দ্য রাফ উইন্ডস ডু, রুক্ষ ঝড়ো বাতাস কী করে? আমরা উত্তর লিখব রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, ওই রুক্ষ ঝড়ো বাতাস সুন্দর ফুলের কুঁড়িগুলোকে ঝরিয়ে দেয়। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই সামার্স লিজ, কবি এখানে সামার্স লিজ বলতে কী বুঝিয়েছেন? অ্যাকচুয়ালি সামার্স লিজ বলতে গরমের সময়সীমা, গরমকাল শুরু হয় একটা নির্দিষ্ট সময়ে আবার শেষ হয় আর একটা নির্দিষ্ট সময়, এই যতক্ষণ গরমকাল টিকে থাকলো এটাকে সামার সিরিজ বলা হচ্ছে। সামার সিরিজ রেফার্স টু দ্য ডিউরেশন অফ সামার ফ্রম দ্য স্টার্টিং অফ দ্য সামার টু দ্য এন্ড অফ দ্য সামার। হোয়াট আর দ্য আদার লিমিটেশনস অফ সামার, গ্রীষ্মকালে অন্যান্য সীমাবদ্ধতাগুলো কী কী? অ্যাকচুয়ালি গরমকালের 4টি সীমাবদ্ধতার কথা কবি উল্লেখ করেছেন, এখানে 4টা সীমাবদ্ধতা লিখে দিলেই তুমি কিন্তু 3 নাম্বার পেয়ে যাবে। আমরা লিখবো এরকম দ্য লিমিটেশনস অফ দ্য সামার আর, অ্যাকচুয়ালি সামারের যে লিমিটেশন সেগুলি হলো, এবার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করে 4টা পয়েন্ট লিখবো। প্রথম পয়েন্টে লিখবো রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। সেকেন্ড পয়েন্টে লিখবো সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। 3 নম্বর পয়েন্টে লিখবো সামটাইমস দ্য আই অফ হেভেন শাইন্স ভেরি হট। আর 4 নম্বর পয়েন্টে লিখবো ভেরি অফন দ্য সানস গোল্ড কমপ্লেক্সন ইজ ডিমড বাই দ্য ক্লাউড। এবার 4-এর ডি দাগে যাবো। অ্যাকচুয়ালি দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে লং কোশ্চেন দিয়েছে, নাম্বার হচ্ছে 1+2+3, এটাও অত্যন্ত স্কোরিং হবে। হি টেক্স দ্য লিড ইন সামার লাক্সারি, গরমের আনন্দে সে গানের দায়িত্ব গ্রহণ করে। হু ইজ হি, আমরা উত্তর লিখবো হি ইজ দ্য গ্রাসহপার। এক্সপ্লেন দ্য ফ্রেজ হি টেক্স দ্য লিড, এই যে সে যে দায়িত্বটা গ্রহণ করে এটাকে এক্সপ্লেন করতে বলছে। অ্যাকচুয়ালি গরমকালে পাখিরা গান বন্ধ করে দেয়, ঠান্ডা গাছে গিয়ে লুকিয়ে যায়, এই সময় পৃথিবীর গান থাকে বন্ধের মুখে। আর এই সময় গ্রাসহপার দায়িত্বটা নেয়, সে এক ঝোপ থেকে অন্য ঝোপে ছুটে বেড়ায় এবং নতুন বানানো তৃণভূমিগুলোতে ছুটে বেড়ায় এবং গান কন্টিনিউ করে। এইভাবে সে গানের দায়িত্ব গরমকালে গ্রহণ করে। আমরা লিখব ইন সামার দ্য বার্ডস স্টপ সিঙ্গিং অ্যান্ড হাইড ইন দ্য কুলিং ট্রিজ, দেন দ্য গ্রাসহপার টেক্স দ্য লিড, হি রানস ফ্রম হেজ টু হেজ অ্যান্ড ইন দ্য নিউ মুন মিডোজ and he sings continuously. In this way he takes the lead of summer song.
অফ দ্য মিউজিক অফ সামার। হোয়েন ডাজ হি টেক দ্য লিড, সে গানের দায়িত্বটা কখন গ্রহণ করে, না সেই একই কথাই আবার লিখতে হবে। ইন দ্য সামার দ্য সান শাইনস ভেরি হট, দেয়ার ইজ স্কর্চিং হিট ইন দ্য এয়ার, সো দ্য বার্ডস ক্যান নট সিং, দে হাইড ইন দ্য কুলিং ট্রিজ, সো দ্য মিউজিক অফ দ্য নেচার ইজ গোয়িং টু স্টপ, বাট দ্য গ্রাসহপার টেক্স দ্য লিড অ্যান্ড হি কন্টিনিউজ দ্য মিউজিক অফ দ্য সামার বাই ইটস মিউজিক। এবার আমরা 5-এর দাগে যাব। নাটক প্রপোজাল থেকে 3খানা লং কোশ্চেন দেওয়া আছে, যে কোনো একটা করতে হবে। আমরা 3টাই আলোচনা করে নেব। প্রথম কোশ্চেন 5-এর এ, নাম্বারটা আগে দেখে নেব। নাম্বার হচ্ছে 1+1+2+2, খুবই স্কোরিং কোশ্চেন। 5-এর এ দেখে হোয়াই হি কেম হিয়ার অ্যাজ টু প্রপোজ টু ইউ, আরে কেন, ও তো এখানে এসেছিল তোকে প্রপোজ করার জন্য। হু কেম টু প্রপোজ, প্রপোজ করার জন্য কে এসেছিল, আমরা উত্তর দেবো লোমোভ কেম টু প্রপোজ, 1 নাম্বার পেয়ে গেলাম। হোয়াট ওয়াজ দ্য প্রপোজাল, প্রপোজালটা কী ছিল, না লোমোভ কেম উইথ এ প্রপোজাল টু ম্যারি নাটালিয়া, লোমোভ একটা প্রপোজাল নিয়ে এসেছিল নাটালিয়াকে বিয়ে করার জন্য। অর্থাৎ হু সেড দিস অ্যান্ড টু হুম, এই কথা কে বলছে, কাকে বলছে, হ্যাজ হি অর সি সেড দিস, মানে কে বলছে কাকে বলছে, অ্যাকচুয়ালি এই কথাটা চুবুকভ বলছেন তার মেয়ে নাটালিয়াকে বলছেন, তাহলে চুবুকভ সেড দিস টু হিজ ডটার নাটালিয়া। লাস্ট কোশ্চেন যে হাউ ডিড দ্য পার্সন স্পোকেন টু রিয়াক্ট টু দিস, পার্সন স্পোকেন টু বলতে শ্রোতা, এখানে কে, নাটালিয়া। নাটালিয়া কীরকম রিয়াকশন দিল, না নাটালিয়া এই জিনিসটা যখন প্রপোজালের কথা তার বাবার মুখ থেকে শুনলো, সে সঙ্গে সঙ্গে ইন্টারেস্টেড হয়ে উঠলো, এক্সাইটেড হয়ে উঠলো, তার বাবাকে রিকোয়েস্ট করলো লোমোভকে আবার ডেকে আনার জন্য। হোয়েন নাটালিয়া লার্নস অ্যাবাউট দ্য প্রপোজাল, সি বিকামস এক্সাইটেড অ্যান্ড সি রিকোয়েস্টেড হার ফাদার টু ব্রিং লোমোভ ব্যাক। এবার 5-এর বি থেকে শাট আপ অর আই উইল শুট ইউ লাইক এ প্যাট্রি, চুপ করো নাহলে আমি তোমাকে তিতির পাখির মতো গুলি করে মারবো। এখানে নাম্বার দিয়েছে 2+2+2। প্রথম কোশ্চেন হু সেজ দিস অ্যান্ড টু হুম, এই কথা চুবুকভ বলেছিল লোমোভকে, তার চুবুকভ সেজ দিস টু লোমোভ। তারপরে কোশ্চেন যে হোয়েন ডাজ দ্য স্পিকার সে দিস, বক্তা এই কথা কখন বলছেন, যখন লোমোভ নাটালিয়ার আর চুবুকভের মধ্যে ওই হান্টিং ডগসকে নিয়ে ঝগড়া চলছে, তখন সেই সময় চুবুকভ প্রচণ্ড উত্তেজিত হয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে তিনি লোমোভকে থ্রেট করলেন এটা বলে যে তিনি নাকি তাকে তিতির পাখির মতো গুলি করে মারবেন। লোমোভ, নাটালিয়া অ্যান্ড চুবুকভ ওয়ার কোয়ারেলিং ওভার দেয়ার হান্টিং ডগস, দেন চুবুকভ গেটস এক্সাইটেড অ্যান্ড he cannot control his balance and he wants to threaten Lomov by saying that he would shoot him like a partridge. Why does the person say so, বক্তা এই কথা কেন বললেন, সে একই কথাই লিখতে হবে। যখন লোমোভ ওই হান্টিং ডগসকে নিয়ে ঝগড়া করছিল, সে কিন্তু একটা সময় চুবুকভকে ইন্ট্রিগার মানে ফন্দিবাজ বলে দেয়, আর তখনই চুবুকভ ব্যালেন্স হারিয়ে ফেলেন এবং উত্তেজিত হয়ে ওঠেন এবং সেই কথা তিনি লোমোভকে বলেন। না অ্যাকচুয়ালি লোমোভ অ্যান্ড চুবুকভ ওয়ার কোয়ারেলিং ওভার দ্য হান্টিং ডগস, then Lomov calls Chubukov an intriguer. Chubukov lost his balance and he gets excited and then he wants to threaten Lomov, so he says this. 5-এর সিদাকে ফরগিভ আস ইভান ভ্যাসিলেভিচ, উই ওয়ার অল এ লিটল হিটেড, ইভান ভ্যাসিলেভিচ আমাদেরকে ক্ষমা করবেন, আমরা একটু মাথা গরম করে ফেলেছিলাম। হু ইজ দ্য স্পিকার, কে বলছেন, উত্তর হচ্ছে নাটালিয়া ইজ দ্য স্পিকার। হু আর রেফার টু বাই আস, এখানে আমরা বলতে কারা, আমরা বলতে বাবা মেয়ে নাটালিয়া এবং চুবুকভ, তো আস রেফার্স টু নাটালিয়া অ্যান্ড চুবুকভ। হোয়াই ওয়ার দে এ লিটল হিটেড, তারা একটু মাথা গরম করে ফেলেছিল কেন, না যেহেতু অক্সিজেন মিডোজকে নিয়ে ঝগড়া চলছিল, লোমোভ দাবি করেছিল অক্সিজেন মিডোজ তার আর নাটালিয়া দাবি করেছিল অক্সিজেন মিডোজটা তাদের, তাই নাটালিয়া এবং চুবুকভ একটু মাথা গরম করে ফেলেছিলেন। না লোমোভ অ্যান্ড নাটালিয়া ওয়ার কোয়ারলিং ওভার দ্য পজেশন অফ দ্য অক্সিজেন মিডোজ, না লোমোভ ওয়াজ ক্লেমিং দ্যাট দ্য ল্যান্ড ওয়াজ হিজ ল্যান্ড, বাট নাটালিয়া ওয়াজ ক্লেমিং দ্যাট সি ইজ দ্য ওনার অফ দ্য ল্যান্ড, সো নাটালিয়া অ্যান্ড চুবুকভ গট এক্সাইটেড অ্যান্ড দে ওয়ার এ লিটল হিটেড। হোয়াই ডাজ দ্য স্পিকার আস্ক ফর ফরগিভনেস, আর বক্তা তার ক্ষমা চাইছে কেন, মানে নাটালিয়া ক্ষমা চাইছে কেন, না নাটালিয়া যখন পরে ম্যারেজ প্রপোজাল সম্পর্কে জানতে পারলো, তখন সে সুযোগটাকে মিস করতে চাইছিল না, সে লোমোভকে স্বামী হিসেবে পেতে চাইছিল, তাই সে ক্ষমা চাইলে লোমোভের কাছে সিচুয়েশনটাকে ইজি করার জন্য। সো হোয়েন নাটালিয়া লার্নস অ্যাবাউট দ্য ম্যারেজ প্রপোজাল, she did not want to leave leave the chance to get married with Lomov. She wanted to get Lomov as her husband, so she asked for forgiveness to Lomov to make the situation easy. এবার আমরা 6-এর দাগে যাব। এখানে টেক্সচুয়াল গ্রামার দিয়েছে, 6খানা গ্রামার আছে, আর ডু অ্যাজ ডাইরেক্টেড ব্র্যাকেটে বলা থাকবে কী করতে হবে, আমরা একটু আলোচনা করে নিই। প্রথম কোশ্চেন যে সি থট মি এ রোমান্টিক ফুল, সে আমাকে রোমান্টিক বোকা ভাবলো, ভয়েস চেঞ্জ করতে বলেছে। এখানে মিটা অবজেক্ট, আমরা মিটাকে সামনে নিয়ে নেব, উত্তরে লিখবো আই ওয়াজ থট এ রোমান্টিক ফুল বাই হার। 2-এর দাগে দিচ্ছে গুড নাইট বিহেভ ইয়োর সেলফ বয়, সি সেড ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, আমরা লিখব সি বেড দ্য বয় BADE বেড, সি বেড দ্য বয় গুড নাইট অ্যান্ড অ্যাডভাইসড টু বিহেভ হিমসেলফ। 3-এর দাগে দেন আই মেড এ মিস্টেক, তখনই আমি একটা ভুল করলাম, কমপ্লেক্স করতে বলেছে, তখনই আমি একটা কাজ করলাম যেটা ছিল ভুল। দেন আই
মেড এ ওয়ার্ক হুইচ ওয়াজ এ মিস্টেক, বা দেন আই ডিড এ ওয়ার্ক হুইচ ওয়াজ এ মিস্টেক, এভাবেও লেখা যায়। চারে দেখেছে বাট দে অল অ্যান্সার ইজ কোয়েশ্চেন ডিফারেন্টলি, কিন্তু তারা সবাই উত্তরগুলো দিল আলাদা আলাদাভাবে। এটাকে অ্যাডজেক্টিভ ফর্ম করতে বলেছি ডিফারেন্টলি থেকে এল ওয়াই বাদ দিলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কিন্তু বাক্যটা আসবে এরকম, বাট দে অল অ্যান্সার ইজ কোয়েশ্চেন্স ইন ডিফারেন্ট ম্যানার। তারা সবাই উত্তরগুলো দিল কিন্তু আলাদা আলাদা পদ্ধতিতে। পাঁচে থাকে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, খুব কম মেয়ে আছে যারা ফ্ল্যাটারিকে প্রতিবাদ করতে পারে। নেগেটিভ করতে বলেছে, তারপর অধিকাংশ মেয়েরা ফ্ল্যাটারিকে প্রতিবাদ করতে পারে না। তাহলে মোস্ট অফ দ্য গার্লস ক্যান নট রেজিস্ট ফ্ল্যাটারি, নেগেটিভ হয়ে গেল। তারপর ছয়ের দাগে দিয়েছে মাই মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশ দ্যান মাই ফাদার্স, আমার মায়ের বংশধর ছিল বেশি উল্লেখযোগ্য আমার বাবার বংশধরের থেকে, পজিটিভ ডিগ্রি করতে বলেছে। উত্তর হবে মাই ফাদার্স লাইনেজ ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স। এবার ছয়ের বি দাগে আর্টিকেল আর প্রিপোজিশনস দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ছখানা ব্ল্যাঙ্কস আছে, আমি অ্যান্সার সহ লাইনগুলো পড়ে দিচ্ছি। শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, so close that the perfume from her hair was tantalizing. I wanted to raise my hand and touch her hair, but she moved away. Only scent of perfume still lingered where she had stood. এবার সি দাগে দিয়েছে ছয়ের সি, এটা কমন এরার আছে। একটা বাক্য দেওয়া আছে, সেই বাক্যে একটা ভুল শব্দ আছে, ভুল শব্দকে নিচে দাগ দেওয়া আছে এবং সেটা পাল্টে তোমাকে সঠিক বাক্য করে দিতে হবে। আর ওই সঠিক শব্দটা কী হতে পারে তার জন্য তিনখানা অপশান দেওয়া আছে। আমি অ্যান্সারটা বলছি, আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসরি। এখানে বাক্যের মধ্যে ওয়াজ আছে, ওয়াজ হবে না, ওয়ার হবে, কারণ টেক্সট বইতে ওয়ার শব্দটা ব্যবহার হয়েছে, তাই ওয়ার শব্দটাকে নিয়ে আমাদের অ্যান্সারটা লিখতে হবে। এবার সাতের দাগে যাব, একটা আনসিন দিয়েছে, আনসিনটা আমি পড়ছি, একটু মানে বোঝার চেষ্টা করো। Amid fears over widespread addiction to electronic gadgets, children have been told to buy traditional alarm clocks rather than rely on smartphones to wake them up in the morning. অ্যাকচুয়ালি এখন প্রচুরভাবে ছড়িয়ে পড়ছে ওই ইলেকট্রনিক যে জিনিসগুলো, ইলেকট্রনিক যে যন্ত্রপাতিগুলো, মোবাইল বলো, ট্যাবলেট বলো, কম্পিউটার বলো, এদের প্রতি বাচ্চাদের যে আসক্তি এখন ক্রমশ বাড়ছে, ওয়াইড স্প্রেড হচ্ছে। আর সেখান থেকে যে ভয়টা উঠে এসেছে, সেখান থেকে এখন বাচ্চাদেরকে বলা হচ্ছে যে তোমরা ওই সকালবেলা যে মোবাইল ফোনে অ্যালার্ম ক্লকটা অন করে দিয়ে সকালে ঘুম থেকে ওঠো, এই অভ্যাসটা ছাড়ো। সেখান থেকে বরং যে প্রথাগত যে অ্যালার্ম ক্লক আগে থেকে চলে আসছিল, যেটা শুধু কানে আমরা মাথার কাছে টেবিলের উপর ঘড়িটা রেখে দিলে সকালবেলা অ্যালার্ম বাজে, আমরা ঘুম থেকে উঠি, সেই ঘড়িগুলো এখন প্রায় উঠতে চলেছে। সেই অ্যালার্ম ক্লক বরং ব্যবহার করো সকালবেলা ঘুম থেকে ওঠার জন্য, মোবাইল ফোন স্মার্টফোনকে ব্যবহার করো না, এটা অ্যাডভাইস করা হচ্ছে। এবার পেজ নাম্বার 28-এ চলো। গাইডেন্স বিং সেন্ট টু স্কুলস অ্যাডভাইসেস পিপলস টু সুইচ অফ আইফোনস, ট্যাবলেট কম্পিউটার্স অর ল্যাপটপস ইন দ্য ইভিনিং টু গিভ দেম প্রপার টাইম টু স্লিপ। এখন স্কুলে বিভিন্ন গাইডেন্স পাঠানো হচ্ছে, কিছু কিছু অ্যাডভাইস পাঠানো হচ্ছে। সেই গাইডেন্স মোতাবেক বাচ্চাগুলোকে অ্যাডভাইস করা হচ্ছে যে তোমরা তোমাদের আইফোনগুলোকে, ট্যাবলেটকে, কম্পিউটারকে এবং ল্যাপটপকে সন্ধ্যা থেকেই সুইচ অফ করে দাও, যাতে তোমরা রাতে ঘুমানো যথেষ্ট সময় পাও। দ্য ডকুমেন্ট ড্রন বাই অ্যান ইন্ডাস্ট্রি ব্যাকড টেকনোলজি চ্যারিটি, একটা শিল্পযুক্ত একটা প্রযুক্তিবিদ্যার পরোপকারী একটা সংস্থা আছে, তারা একটা ডকুমেন্ট তৈরি করেছে গবেষণা করে। সেই গবেষণায় বলা হচ্ছে যে সেই গবেষণায় বলা হচ্ছে যে দ্য ইউজ অফ দ্য ইন্টারনেট এনাবলড ডিভাইসেস ইন দ্য ইভিনিং ক্যান স্টিমুলেট ব্রেন অ্যাক্টিভিটি অ্যান্ড প্রিভেন্ট চিলড্রেন ফ্রম গেটিং এনাফ রেস্ট। অ্যাকচুয়ালি ইন্টারনেটযুক্ত যে সমস্ত যন্ত্রপাতি আমরা এখন ব্যবহার করছি, যার মধ্যে জ্বলন্ত উদাহরণ হচ্ছে স্মার্টফোন, এই জিনিসগুলো সন্ধ্যার পরে ব্যবহার করলে ব্রেনের অ্যাক্টিভিটি বেড়ে যায় এবং বাচ্চাগুলোকে যথেষ্ট পর্যাপ্ত বিশ্রাম প্রদান করে না এবং বিশ্রাম থেকে সরিয়ে দেয়। ইট অ্যাডভাইসেস স্কুল চিলড্রেন টু ইনভেস্ট ইন এ রিয়েল অ্যালার্ম ক্লক টু এনশিওর দ্যাট দে গেট এ প্রপার নাইট স্লিপ অ্যান্ড অ্যারাইভ অ্যাট স্কুল রেডি ফর লেসন্স। অ্যাকচুয়ালি স্কুলের বাচ্চাগুলোকে উপদেশ দেওয়া হচ্ছে যে এখন তোমরা স্মার্টফোনে অ্যালার্ম ক্লকটা অন করো না, তোমরা সত্যিকারে অ্যালার্ম ক্লক বাজার থেকে কিনে আনো, যেখানে শুধু ম্যানুয়াল ঘড়িই থাকবে এবং অ্যালার্ম বাজবে সকালবেলা। সেই ঘড়ি লাগিয়ে দিয়ে তোমরা সকালবেলা ঘুম থেকে ওঠো, যাতে রাতের ঘুমটা গাঢ় হয়, ভালো হয় এবং পরের দিন ফ্রেশ মাইন্ড নিয়ে পড়াশোনা করার জন্য স্কুলে গিয়ে হাজির হতে পারো। The comments made from a survey is more than 2,200 pupils found that almost half admit to feeling controlled by the internet and electronic gadgets. একটা মন্তব্য করা হচ্ছে, একটা গবেষণা করা হয়েছিল 2200 ছাত্রছাত্রীর উপরে, 2200রও বেশি ছাত্রছাত্রীর উপরে একটা গবেষণা করা হয়েছে। তাতে দেখা গেছে প্রায় অর্ধেক ছাত্রছাত্রী স্বীকার করে নিয়েছে যে তাদের যে অনুভূতিগুলো, আবেগগুলো সবটাই কন্ট্রোলড হয় ইন্টারনেটের দ্বারা এবং ইলেকট্রনিক যন্ত্রের দ্বারা। তাদের ফিলিংস ইমোশনস এগুলোকে কন্ট্রোল করছে কে? ইলেকট্রনিক যন্ত্রপাতি মানে স্মার্টফোন। It emerged that 4 of our 10 people in secondary schools can now barely function without holding on to electronic gadgets. আরও একটা তথ্য উঠে আসছে যে একটা সেকেন্ডারি স্কুলে মানে মাধ্যমিক স্কুলে পড়া ছাত্র, তার 10 জন ছাত্রকে নিয়ে যদি খোঁজ নিয়ে দেখা যায়, তার মধ্যে 4 জন ছাত্র তারা কিন্তু ইলেকট্রনিক গ্যাজেটকে হাতে না নিয়েলেই কোনো কাজ করতে পারে না।
The research by the charity tablets for schools found that some two friends of the people admit to taking an internet-enabled device to bed with them at night. আমাদের সদ্যটা গবেষণা করা গেছে, তাতে দেখা গেছে কয়েকজন ছাত্রকে নিয়ে যে তাদের কিছুজন ছাত্রের মধ্যে এমন দুজন বন্ধু আছে যারা রাতে বিছানায় ঘুমাতে যায় ইলেকট্রনিক ডিভাইসকে হাতে নিয়ে, মানে মাথার কাছে মোবাইল ফোনটাকে রেখে তারা ঘুমাতে যাচ্ছে। ফিগার শো দ্যাট দ্য গার্লস আর মোর লাইকলি টু বি হুকড টু স্মার্টফোনস দ্যান বয়েজ। আবার গবেষণায় দেখা গেছে কিন্তু ছেলেদের থেকে মেয়েরা স্মার্টফোনের প্রতি বেশি করে আকৃষ্ট, অফেন ইউজিং দ্য ইন্টারনেট কম্পালসিভলি টু টক টু ফ্রেন্ডস ভায়া সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটস সাচ অ্যাজ ফেসবুক, টুইটার অ্যান্ড স্ন্যাপচ্যাট। দেখা যাচ্ছে তারা বেশিরভাগ সময় অতিবাহিত করে মোবাইল ফোনে বন্ধুদের সঙ্গে কথা বলতে গিয়ে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটকে ব্যবহার করে, যেমন ফেসবুক, টুইটার, স্ন্যাপচ্যাট এগুলো। One girl aged 12 said the internet nearly controlled my actions, adding, I have been told that I am addicted to the internet and prefer its company rather than being with other people. একটা 12 বছরের মাত্র বাচ্চা মেয়ে, সে বলছে যে আমি আমার সমস্ত কাজকে কন্ট্রোল করি ইন্টারনেটের সাহায্যে, এবং আমাকে বলা হয়েছে আমি নাকি ইন্টারনেটের প্রতি বেশি করে আসক্ত, এবং আমি ওই ইন্টারনেট কোম্পানিকে বেশি পছন্দ করি আমার রক্ত মাংসের বন্ধু বান্ধবের থেকে বা অন্যান্য লোকেদের থেকে। এ গার্ল অফ 13 টোল্ড রিসার্চার্স, আর 13 বছর একটা মেয়ে সে গবেষণাকারীদেরকে বললো যে আই সিরিয়াসলি হ্যাভ উইথড্রয়াল ইফ সাম ওয়ান টেক্স মাই ট্যাবলেট অ্যাওয়ে, যে সত্যি কথা বলতে কি আমি কিন্তু গুরুতরভাবে অসুস্থ হয়ে যাব যদি কেউ আমার ট্যাবলেটটাকে কেড়ে নেয়, মানে আমার স্মার্টফোনকে কেড়ে নেয় বা ট্যাবকে কেড়ে নেয়। আই ওয়াক অ্যারাউন্ড দ্য হাউস উইথ ইট ইভেন দো ইট ইজ নট ইভেন টার্নড অন। আমার স্মার্টফোন বা আমার ইলেকট্রনিক ডিভাইস বা আমার ট্যাবলেট এটার সুইচ অন না থাকলেও আমি ওটাকে হাতে নিয়ে আমার ঘরের মধ্যে ঘোরাফেরা করি, অর আই জাস্ট লাইক বিং উইথ ইট, আমি শুধু চাই ওর সঙ্গে থাকতে। অ্যানাদার 13-year-old গার্ল, আরেকজন 13 বছরের বাচ্চা মেয়ে অ্যাডেড, সে বললো যে সামটাইমস ইফ আই ডু নট ইউজ মাই ফোন অ্যাট নাইট আই কান্ট স্লিপ। সে বলে অনেক সময় কী হয়, কখনো কখনো রাতে আমি ফোনটাকে ব্যবহার করতে পারি না, আর যেদিন ফোনটাকে ব্যবহার করতে পারি না সেদিন রাতে আমি ঘুমোতে পারি না। এই ছিল আমাদের আনসিন প্যাসেজ। এখান থেকে 4খানা ট্রু ফলস দিয়েছে, আমরা আলোচনা করে নেব। এ একের দাগে চিলড্রেন আর এক্সেসিভলি ফন্ড অফ ইলেকট্রনিক গ্যাজেটস, বাচ্চারা প্রচণ্ডভাবে আকৃষ্ট ওই ইলেকট্রনিক যন্ত্রপাতির প্রতি, অবশ্যই ট্রু, টি লিখব। 2 দাগে দ্য রিপোর্ট অফ দ্য রিসার্চ প্রিফার্স ইলেকট্রনিক গ্যাজেটস টু অ্যালার্ম ক্লক ফর রাইজিং আর্লি টু অ্যাটেন্ড স্কুল। অ্যাকচুয়ালি রিপোর্টে প্রকাশ করা হচ্ছে যে তারা কিন্তু ইলেকট্রনিক গ্যাজেটকে বেশি করে পছন্দ করছে সকালে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম ক্লক ব্যবহার করার থেকে। কথাটা ভুল, রিসার্চে বলছে না অ্যালার্ম ক্লক বেশি করে ব্যবহার করুন, স্মার্টফোনে অ্যালার্ম দেওয়াটাকে বন্ধ করুন। তাহলে এটাকে আমরা ফলস লিখবো, এফ লিখবো। এবার 3 দাগে যে 4 আউট অফ দ্য 10 সেকেন্ডারি স্কুল চিলড্রেন আর ফন্ড অফ ইলেকট্রনিক গ্যাজেটস। অ্যাকচুয়ালি মাধ্যমিক পড়ুয়া 10 জনের মধ্যে 4 জন ইলেকট্রনিক গ্যাজেটের প্রতি আকৃষ্ট, অবশ্যই ট্রু, আমরা টি লিখবো। 4 দাগে বয় প্রিফার স্মার্টফোনস মোর দ্যান গার্লস, ছেলেরা স্মার্টফোনকে বেশি পছন্দ করে মেয়েদের থেকে। কথাটা ভুল, মেয়েরা বেশি পছন্দ করে, মেয়েরা বেশি সময় কাটায় স্মার্টফোনে, তাই কথাটা ভুল, আমরা এফ লিখবো, ফলস লিখবো। এবার বি দাগে 3খানা কোশ্চেন দিয়েছে, 3খানা প্রশ্ন 2 নম্বর করে, এর উত্তরগুলো আমরা প্যাসেজেই পেয়ে যাব। প্রথম কথা, হোয়াট ডাজ দ্য গাইডেন্স দ্যাট ইজ বিং সেন্ট টু দ্য স্কুল অ্যাডভাইস। অ্যাকচুয়ালি স্কুলে যে গাইডেন্সগুলো পাঠানো হচ্ছে সেখানে কী অ্যাডভাইস করা আছে এটা একদম দিয়েছে, পেজ নাম্বার 28-এর উপরে লাইনে দেওয়া আছে। গাইডেন্স বিং সেন্ট টু স্কুলস অ্যাডভাইস পিপলস টু সুইচ অফ আইফোনস, ট্যাবলেট, কম্পিউটার্স অর ল্যাপটপস ইন দ্য ইভিনিং টু গিভ দেম প্রপার টাইম টু স্লিপ। এটা আমাদের 1-এর দাগে উত্তর হয়ে গেল। 2 দাগে যে হোয়াট ডু দ্য রিসার্চ ফিগার শো, রিসার্চের যে ফিগারটা সেটা কী প্রদর্শন করছে আমরা এখানে পাবো, সে পেজ নাম্বার 28-এ আছে। ফিগার শো দ্যাট গার্লস আর মোর লাইকলি টু বি হুক টু স্মার্টফোনস দ্যান বয়েজ, অফেন ইউজিং দ্য ইন্টারনেট কম্পালসিভলি টু টক টু ফ্রেন্ডস ভায়া সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটস সাচ অ্যাজ ফেসবুক, টুইটার অ্যান্ড স্ন্যাপচ্যাট। তারপর কথা যে হাউ মেনি পিপলস ওয়ার সার্ভেড, কতজন বাচ্চার উপর সার্ভে করা হয়েছিল, অ্যান্ড হোয়াট ডিড দে অ্যাডমিট। সার্ভে করা হয়েছিল 2200 জনেরও বেশি জন ছাত্রের উপরে, এবং তারা অ্যাডমিট করেছে যে তাদের নাকি ইমোশন, ফিলিংস এগুলো কন্ট্রোল হয় ইন্টারনেটের দ্বারা এবং ইলেকট্রনিক গ্যাজেটসের দ্বারা। আমরা উত্তর লিখব, দ্য কমেন্টস মেড ফ্রম এ সার্ভে অফ মোর দ্যান 2200 পিপলস ফাউন্ড দ্যাট অলমোস্ট হাফ অ্যাডমিট টু ফিলিং কন্ট্রোলড বাই দ্য ইন্টারনেট অ্যান্ড ইলেকট্রনিক গ্যাজেটস। এবার আমরা 8-এর দাগে ঢুকে পড়বো। রাইটিং স্কিল দিয়েছে, রাইট এ রিপোর্ট অন এ ক্যাম্পেন অন কোভিড অ্যাওয়ারনেস ক্যাম্প। তোমার স্কুলে একটা কোভিড অ্যাওয়ারনেস ক্যাম্প হয়েছিল, সেটাকে নিয়ে রিপোর্ট লিখতে বলেছে। তো এই রিপোর্টটা কীরকম হতে পারে, এই রিপোর্টকে নিয়ে আমি একটা রাইটিং স্কিলে ভিডিও আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে পেয়ে যাবে আমার চ্যানেলে ভিজিট করে। তাই রিপোর্ট লেখা খুবই সোজা, আমার বেশ কিছু রিপোর্ট আমি আপলোড করেছি আমার চ্যানেলে, আর কোভিড অ্যাওয়ারনেস ক্যাম্পটাও আমি আপলোড রিসেন্টলি করে দেবো। যদিও এটা ইম্পর্টেন্ট নয়, এবছর কোভিড-19 আর কোনো রমরমা নেই, কোভিড-19 অলমোস্ট বিদায় নিয়ে নিয়েছে, তাই এটা অতটা ইম্পর্টেন্ট কোশ্চেন নয়, তাই আমি এই ভিডিওতে আলোচনা করলাম না। এবার 8-এর বি দাগে কোশ্চেন দিয়েছে, সাপোজ ইউ লস্ট ইউর বাইসাইকেল, মনে করো তুমি তোমার বাইসাইকেলটা হারিয়ে দিয়েছো, সো রাইট এ লেটার টু দ্য ওসি। তোমার থানার যে ওসি মানে অফিসার ইনচার্জ, এবার পেজ নাম্বার 29-এ চলো, তোমার থানার যে পুলিশ অফিসার ইনচার্জ তাকে একটা মিসিং ডায়েরি লেখো, রিপোর্টিং দ্য লস, এই হারিয়ে যাওয়ার কথাটা বলে, মানে এটা হচ্ছে মিসিং ডায়েরি, তোমার সাইকেল হারিয়ে গেছে, তুমি মিসিং ডায়েরি করছো।
আমরা কী লিখবো, টু লিখবো, তার নিচে লিখবো দ্য ওসি, তার নিচে থানার নাম লিখবো। সাপোজ আমি আমার নিজের থানার নাম লিখছি রামনগর পুলিশ স্টেশন, তার নিচে আমি অ্যাড্রেস দেবো রামনগর, পূর্ব মেদিনীপুর। তোমরা তোমাদের অ্যাড্রেসটা দেবে। তারপর একটা সাবজেক্ট উল্লেখ করতে হবে, কী সম্পর্কে লিখছো তুমি। আমরা লিখবো মিসিং ডায়েরি ফর এ বাইসাইকেল। এবারে লেখা শুরু করবো। কী লিখবো বাংলায় একটু বলে দিই, যে মাননীয় মহাশয়, আমার বিনীত নিবেদন এই যে আমি আপনার থানার অন্তর্গত কোন একটা গ্রামের বাসিন্দা, গ্রামের নামটা বলে দেবে, এই গ্রামের বাসিন্দা। আমি গতকাল অমুক বাজারে গেছিলাম, কোনো একটা বাজারের নাম বলে দেবে। আমি অমুক বাজারে গেছিলাম আমার সাইকেলটাকে নিয়ে, সাইকেলটা বাইরে রেখেছিলাম। কিছুক্ষণ পর যখন বাইরে এসে দেখি আমার সাইকেলটা হারিয়ে গেছে। আমি সাইকেলটা খুঁজলাম কিন্তু পেলাম না। আমার সাইকেলটা ছিল রেঞ্জার সাইকেল, লাল রঙের, অলমোস্ট নতুন সাইকেল। তো এই সাইকেলটার যদি তোমার চেসিস নাম্বার কিছু থেকে থাকে বা বডি নাম্বার কিছু থেকে থাকে, নাম্বারটা পুট করে দেবে। এবং তারপরে লাইন তুমি রিকোয়েস্ট করবে যে অর্থাৎ আপনাকে অনুরোধ করছি আমার সাইকেলটাকে খুঁজে দিন এবং আমাকে একটা জেনারেল ডায়েরি নাম্বার মানে জিডি নাম্বার প্রোভাইড করুন আমার সুবিধার, আমার কাজের সুবিধার জন্য। এবার এইটুকু বলে যে লাস্টে ধন্যবাদ দেবো আর আপনার স্নেহধন্য বলে তোমার নাম লিখবে, নামের নিচে পুরো ঠিকানা দেবে, আর অবশ্যই থ্যাংক ইউ নিচে তুমি ডেট লিখে দেবে। এই হচ্ছে চিঠি। একবার ইংরেজিতে বলি, অ্যাড্রেসটাতে বলে দিলাম। সাবজেক্ট হবে কি, মিসিং ডায়েরি ফর এ বাইসাইকেল। তারপর আমরা লিখবো ডিয়ার স্যার, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অনার আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম এ রেসিডেন্ট অফ রানিসাই ভিলেজ। এখানে অ্যাকচুয়ালি আমি আমার নিজের গ্রামের নাম বলে দিলাম, রানিসাই ভিলেজ আন্ডার ইয়োর পুলিশ স্টেশন। Yesterday I went to Ramnagar market. I kept my bicycle outside the market. When I came out, I found that my cycle was missing. I searched everywhere but could not find my cycle. It was a Ranger cycle of red color and it was almost new. The body number or chassis number was যে কোনো একটা সংখ্যা লিখে দেবে। এবার প্যারা চেঞ্জ করবে, নেক্সট প্যারা লিখবে, সো আই রিকোয়েস্ট ইউ টু ফাইন্ড মাই সাইকেল ভেরি সুন অ্যান্ড প্রোভাইড মি উইথ এ জিডি নাম্বার অর্থাৎ জেনারেল ডায়েরি নাম্বার। ফুল স্টপ। এখানে চিঠি লেখা শেষ হয়ে গেল। নিচে লাইন আমরা বাম দিকে লিখবো থ্যাংক ইউ আর ডান দিকে লিখবো ইয়োর্স ট্রুলি, কমা দিয়ে ইয়োর্স ট্রুলি নিচে তোমার পুরো নাম আর তোমার পুরো ঠিকানা। আর যেখানে বাম দিকে নিচে থ্যাংক ইউ লিখেছিলে, থ্যাংক ইউ নিচে তুমি ডেট দিয়ে দিবে আজকের তারিখটা। মনে করো আজকে আমি যে তারিখে ভিডিও বানাচ্ছি সেই তারিখে ডেট দিলাম, আজকে 31 ডিসেম্বর, সো 31/12/2022। এখানে আমাদের চিঠি লেখা শেষ হলো। এবার রাইটিং স্কিলের লাস্ট একটা দাগে থাকে প্রেসি রাইটিং। এই প্রেসি রাইটিংটা আমি এখানে আলোচনা করছি না, প্রেসি রাইটিংয়ের উপর একটা আলাদা ভিডিও আমি বানিয়ে দেবো। তোমরা আমার চ্যানেলের সঙ্গে লেগে থাকো, সব কিছু তোমাদের সুবিধার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যেতে থাকবে। আর আমার এই ক্লাস 12-এর অনেক দরকারি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ছাড়া আছে, তোমাদের অত্যন্ত খুব কাজে লাগবে। এগুলো পড়লে তোমাদের অনেকটা মনোবল বাড়বে, কনফিডেন্স বাড়বে। তোমরা আমার চ্যানেলে যাও, ভিজিট করো, সেখান থেকে প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 12-এর ভিডিওকে সিলেক্ট করো, তোমাদের প্রয়োজন মতো সমস্ত ভিডিও তোমরা সেখানে পেয়ে যাবে।